শুরু করেন আপনি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে, যেভাবে বলতে চান। আমরা আসলে 8 ভাই বোন, 4 ভাই 4 বোন। তো ছোটবেলাটা অনেক মানে আমাদের প্রাচুর্য ছিল না, মানে প্রাচুর্য যেটা যেটা বলতে বোঝে সেটা কখনোই ছিল না। আমি দেখিনি আমার বাবার ঘরে, একটু টানাটানি ছিল। তো বাবা কি করতেন? বাবা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন। ওকে ওকে। তো দেখা যেত যে উনি যা ওনার মাস শেষে উনি যে স্যালারিটা পেতেন, ভাই বোনরা বাইরে পড়াশোনা করতো, তো আসলে সেখানে দিয়েই শেষ হয়ে যেত। তো খুব মোটামুটি টানাটানির ভেতরেই, কিন্তু প্রত্যেকেই এখন ওয়েল এস্টাবলিশড, প্রত্যেকটা ভাই বোন একদম। তো আব্বা সবসময় মাকে একটা কথাই বলতেন যে তুমি ওদেরকে মানে হাঁড়িটা ভরে ভাত রান্না করবা, আর এক হাঁড়ি তো একটা তরকারি করবা, করে ওরা পেট ভরে খেয়ে যেন পড়তে পারে। হ্যাঁ, তো আর মানে পরিবেশটা, বাবা ছিলেন খুব সংস্কৃত, মানে উনি, আমরা ওনার স্টুডেন্ট লাইফে উনি নাটক, তারপরে যাত্রা, এগুলো নিজে, নাটকটা নিজে অনেক করেছেন, সিরাজউদ্দৌলার ক্যারেক্টার করেছেন। আর বিশেষ করে যাত্রার পৃষ্ঠপোষকতা পেছন থেকে যে কাজ করে সেটা পছন্দ করতেন। উনি করতেন। কয় ভাই বোন ছিলেন আপনার? 8 ভাই বোন। আপনার পজিশন? একদম আমি সবার ছোট। সবার ছোট আপনি? জি, আমি সবার ছোট। তারপর দেখা যেত যে মানুষের সন্ধ্যা হলেই সবাই পড়তে বসা, কিন্তু আমাদের ছিল সন্ধ্যা হলে আবৃত্তির চর্চা করা। তারপরে আমার আব্বা নিজেই, আমার বড় ভাই বোনরা প্রত্যেকে ভালো আবৃত্তি করতে পারে। তা আব্বা নিজে এবং আমাদের সঙ্গে ইয়ে ক্যারাম খেলা, আব্বাকে দাবা খেলতে দেখি নাই আমি কখনো, ক্যারাম খেলা আর কার্ড খেলতেন, ভাইদের সাথে খেলতেন, ব্রিজটা খেলতেন, আর আমার বোনদের সাথে খেলতেন স্পেকট্রাম। ওকে ওকে। তো আমরা যখন বলতাম যে আপনি ওদের সঙ্গে এটা খেলেন, আমাদের সঙ্গে এটা কেন, বলতো যে তোমরা মেয়েরা যত লেখাপড়া শিখো, যত কিছুই করো, তোমাদের সংসারে কিছু দায়িত্ব থাকবে, সেগুলো না করলে তো কখনোই এক সুন্দর মানুষ তৈরি হবে না। এই জন্য এই ব্রিজের মতো কঠিন জিনিসটা মাথায় না ঢুকালেও চলবে, এটা থাক কল ব্রিজ। হ্যাঁ ওকে। এইভাবে চলতে থাকে। তো আব্বা আসলে মানে এত মানে তার ছেলে মেয়েদের মানে ওইভাবে কখনো শাসন করা, ইয়ে করা, ওই জিনিসটা টোটালি ছিল না। হ্যাঁ, এইভাবেই আমার বড় হওয়া। বিয়েটা হলো, আমার শ্বশুর আমার বাবাকে মানে বললেন যে এরকম আমার সঙ্গে মানে আমাকে বউ হিসাবে, ছেলের বউ হিসাবে নেওয়া যায়। তো আমার আব্বা বললেন যে, আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, তো বললেন যে তোমার, আমার তো এরকম কম বয়সে কোনো মেয়েদের আমি কখনো এই বিয়েটি দিইনি, বাকি 3টাকেও, তো এটা আসলে সবার ছোট, তো প্রশ্নই ওঠে না। তখন আমার শ্বশুর বললেন যে তোমার মেয়ে তো আমারও মেয়ে, তো বিয়ের পরেই পড়াশোনা করবে। তখন আমার হাজবেন্ডের আবার বাইরে চলে যাবে, তখন সে বাইরে চলে যাবে বলতে, ও ইঞ্জিনিয়ারিং শেষ কোর্সে করে ও তখন যেখানে জব করতো ওখান থেকে অস্ট্রেলিয়া যাবে 1.5 বছরের জন্য বিসিআইসিতে। তো তখন তো আসলে এই বিয়েতে আমার হাজবেন্ডের প্রচন্ড বিরোধিতা ছিল, সে টোটালি করতে চায়নি। যখন যাই হোক এর মধ্যে দিয়ে তখন আমার আব্বা ওই যে একটা ভালো ছেলে দেখলেই যে মেয়েকে এখন দিতে, ওইটা পক্ষপাতে কখনোই ছিলেন না। কিন্তু আমার মা কিন্তু একটু রাজি হয়ে গেছিলেন শেষের দিকে, এর আগে কিছু ইয়ে ছিল, মা রাজি হয়ে, যাই হোক তারপরে যেভাবে বিয়েটা হয়ে গেল। তো সবাই ভাবছিল যে ছেলে যেহেতু রাজি না, হয়তো কোনো প্রবলেম বা কোনো কিছু হতে পারে। আসলে চমৎকার একজন মানুষ, এত চমৎকার যে আমি এখনো প্রতি মুহূর্তে আমি তার কিছু কিছু ইয়ে দেখে আমি নিজেও খুব ইয়ে হই। তো তারপরে তো উনি চলে গেলেন, তারপরে ওই সময়টাতে আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। যাই হোক তারপর উনি আসলেন, তারপরে এইভাবে আর কি চলছে। 92-তে বাবা মারা গেল। আচ্ছা, মারা যাওয়ার পরে আসলে এটা আপনার বিয়ে হলো কত সালে? আপনার বিয়ে হলো 88-এর জানুয়ারিতে। আর 4 বছর পরে বাবা মারা গেলেন। আপনার জামাই তখন কি করছিলেন? উনি তো তখন বিসিআইসিতে। আচ্ছা। তো উনি তখন, বাবা মারা যাওয়ার পর যে জিনিসগুলো আমি দেখলাম সেটা হলো যে আসলে মার একটা বেশ মানে ওটা মানে ভাইয়েরা মা আছে, মার প্রতি যেমনি অবহেলা বা কিছু সেরকম না। আবার আমার মাও কিন্তু সাখাওয়াত মেমোরিয়াল থেকে 1944-এ ম্যাট্রিক পাস করেন। তো এখন মাও যে মার প্রতি যে অবহেলা, যে মা আমাদের কাছে না থাকুক ওরকমও কিছু না। আবার একটা মাকে যেভাবে প্রায়োরিটি দেওয়া, ওই জিনিসটা প্রচন্ড ল্যাকিং আমি তখন ফিল করতেছি ভাই বোনদের মধ্যে। হ্যাঁ, এই জায়গাটা আসলে বলা দরকার আমার একটু। সেটা হলো যে মানে অবহেলাগুলো আসলে এত মানে আমাকে ইয়ে করে, হার্ট করে। তো তখন আর কি, যাই হোক এরকম ছোট ছোট অনেক বিষয়
বিষয়গুলো আমি ফিল করতেছিলাম, কিন্তু আমি এক সময় মা আমাকে বললো কি, আমার বাবা মারার পরে মাকে বললো যে একা একা এভাবে তো তার বাড়িতে থাকা যাবে না। তো মাকে তখন ওই যে আমার ভাই বোনরা সবাই বাইরে, সবার কাছেই মা থাকতো, ভাইদের কাছে থাকতো, বোনদের কাছে। তো মা একবার আমাকে বলতেছে যে এরকম, আমার ভাইয়ের বাসায় মা, তা মা বলতেছেন যে আমার মাথাটা কেমন জানি করে, মাথার মাঝখানে মনে হয় যেন মানে মনে হয় যেন কেউ যেন হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, এবং মাথার মধ্যে খালি মানে মনে হচ্ছে দুলতেছে। আপনার মা বলছে এটা আমাকে? হ্যাঁ, মা বলছে। বলার পরে তখন আমি মাকে তখন আমি একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। উনি দেখে টেকে বললেন কি যে ওনার 1 সপ্তাহের আপনি ওই প্রেশারটা রেকর্ড করবেন, রেকর্ড করে নেক্সট উইকে আমার কাছে নিয়ে আসবেন। তো যখন নিয়ে গেলাম তো বললো যে ওনার তো আসলে প্রেশার অনেক থাকে। তো তখন হলো যে আমার মার প্রেশার আছে, এবং মাকে তখন তখন থেকে প্রেশার ওষুধ কন্টিনিউ করা হলো। এরকম আরো অনেক ঘটনা, ছোট ছোট অনেক ঘটনা, যে দেখতেছি যে পরিবারের সবার জন্য অনেক কিছু, আমার মার জন্য একটা সিম্পল একটা সাদা শাড়ি, আর কিছুই না সেটার সাথে, এরকম অনেক ঘটনা। তো এগুলো আমাকে খুব কষ্ট দিত। তখন আমি চিন্তা করলাম যে আমি কিন্তু বিয়ের পর থেকে হাজবেন্ডের সাথে আমি খুবই ভালো, সরকারি বড় চাকরি করেন, তারপরে বড় বাসা, সবকিছু মিলে মানে অসম্ভব একটা সুখী জীবন আমার। আবার শ্বশুর বাড়িতে ওরকম, ওরা ওখানকার খুব প্রভাবশালী এবং ওদের আর্থিক অবস্থা অনেক ভালো, অনেক ভালো। সবকিছু মিলে আমি কিন্তু এত সুখী একটা জীবন মানে আমি লাইফটা লিড করতেছিলাম। তারপরে যখন মার এগুলা দেখি, তখন আমি এই যে আমার মাকে যে ডাক্তারটা দেখালাম সেটা তো হাজবেন্ডের টাকা দিয়ে। এটা আমাকে খুব স্ট্রাইক করলো যে আসলে ওই টাকাটা তো আমি তাকে না বলে নিচ্ছি। সে তো আজকে আপনাদের এটা হওয়ার পরে হয়তো সে জানবে, প্রথম জানবে যে আমি কত টাকা নিয়েছিলেন। হ্যাঁ, টাকা বেশি না, তখন ডাক্তারের ভিজিট ছিল মনে হয় 300 টাকা, মনে হয় আমার যতদূর মনে পড়ে। মানে এটুকু জাস্ট হাজবেন্ডকে না বলে নেওয়ার কি কোনো প্রয়োজন ছিল নাকি জাস্ট হয়ে গেছে ঘটনাটা? না বলে না, আসলে সব টাকাই আমার কাছে থাকতো, সংসারের পুরো টাকাটাই আমার ও হাতে। আচ্ছা আচ্ছা, আপনি ভেবেছেন পরে দিয়ে দিবেন বা বলে দেবেন? হ্যাঁ, না ওরকম না, বিষয়টা ওরকম না। বিষয়টা হলো কি যে সংসারটা তো সে আবার প্রচন্ড ভাবে আমার উপর নির্ভরশীল। আচ্ছা, হ্যাঁ, মানে পুরো সংসারটা আমি যেভাবে চালাম একদম প্রথম থেকেই আর কি। হ্যাঁ, সেও ওই চাকরি করছে, গেছে আসছে, তার অফিস নিয়ে সে সবসময় ব্যস্ত থাকছে, এগুলো নিয়ে সে কখনো মাথা ঘামায় নাই, কখনোই না। ওষুধ টষুধ দিয়ে ধরেন যে 500 টাকার মতো হবে, কিন্তু টাকা তো সব টাকা তার আমার কাছে, কিন্তু হাজবেন্ডের ওগুলো তো আমারও স্ত্রীর কাছে। রাইট। তো তখন আমার কাছে মানে খুব ইগোতে খুব লাগলো যে আমি তো এই টাকাটা তো আমার না, তার বাচ্চাদের পিছনে বা আমার পিছনে, সংসারের পিছনে যখন খরচ করি তখন কিন্তু এই আমার কোনো হেজিটেট কাজ করে না। বাট এখন কিন্তু আমি খুব গিল্টি ফিল করছি। তাহলে এটা থেকে তো আসলে বের হয়ে আসা দরকার। তখন ওই মানে বেগম সুফিয়া কামালের একটা কথা খুব মনে পড়তো যে অর্থনৈতিক মুক্তি ছাড়া আসলে নারী স্বাধীনতা অর্থহীন, অর্থনৈতিক মুক্তি আগে প্রয়োজন। তো তখন আমি মানে পরে যখন এইগুলা জিনিস আমাকে খুব ভাবাইতো, তখন আমি চিন্তা করলাম যে আমি কি করব। আমি তো ম্যাট্রিক পাস, তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা যেটা হলো, যেটা তো স্কিপ করে গেছি, বলা হয়নি, সেটা হলো যে আমার আসলে বিয়ের পরে আমি যখন হাজবেন্ডের ওখানে আসলাম, আসার পরে আমি দেখছি কি যে আমাকে মানে প্রত্যেকে, ওর কলিগরা বা ওর আন্ডারে যারা আছে প্রত্যেকে আমাকে ভাবি করছে বা সালাম দিচ্ছে, বা যে রেসপেক্টটা, তখন আমি চিন্তা করলাম কি এই যে রেসপেক্ট, এটা তো আমি ইন্টারমিডিয়েট পাস করলেও যা, না করলেও তা, তো আমার এই আসলে পড়াশোনাটা আসলে টোটালি মাথা থেকে বের করে দিছিলাম। আমাকে অনেক বলছে, সবাই বলছে পরীক্ষাটা দেওয়ার জন্য, আসলে আমি দেই নাই। তো এইভাবে কিন্তু 10 বছর চলে গেছে আমার। তো যখন মার এই বিষয়গুলো আমার সামনে আসতেছিল, তো তখন আমি আমার এগুলো একদম ফ্যাক্ট, ওই যে মানে কি বলবো, পরে যখন একদিন আমি আমার হাজবেন্ডকে বললাম, তখন আমার মানে রিয়েলাইজেশন হলো যে আসলে আমি ম্যাট্রিক পাস দিয়ে আমি ছোটখাটো কোনো চাকরি মানে কোনো কাজও তো করতে পারবো না। আমি কিন্তু হাজবেন্ডের পজিশনটা যদি দেখি করতে পারবো না, তাহলে কি করতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, এর বিকল্প নাই। হ্যাঁ, তো তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি আসলে এখান থেকে আমার সফলতা আসছে যে আমি পড়াশোনা করবো। তো আমাদের কতক্ষণ তাকায় থেকে বললো যে 10 বছর হয়ে গেছে, এখন পড়াশোনা তুমি পারবে? আচ্ছা হ্যাঁ পারবো। তো বলছে ঠিক আছে। পরে আমাকে একদিন নিয়ে গেল, নিয়ে কলেজে আমাকে ভর্তি করে দিল। ভর্তি করার পরে আমি ভর্তি হয়ে চলে এসেছি, কিন্তু আমার পড়াশোনা করি না বাসায়। তারপরে আমি যখন আমাকে 94-এ আমাকে মানে 92-তে বাবা মারা যাওয়ার পরে থেকে এইগুলা মানে চলছে, মায়ের এগুলা দেখছি।
আর আমার একটা বোন ছিল, আমার ইমিডিয়েট বড়, ওর ওর যে কি হলো, ওর পড়াশোনা ছোটবেলা থেকে ক্যাচ করতো না মাথায়, যার জন্য ওর পড়াশোনাটা হয়নি। হ্যাঁ, হয় নাই। তা আব্বা ওকে, ও আমার জীবনের একটা অংশ, তো আব্বা তো পরে চিন্তা করলেন, ওর যখন মনেই রাখতে পারে না, তা আব্বা যখন চিন্তা করলেন যে ওর যখন কিছু হয় না, তাহলে ওকে এক কাজ করি, একটা এমন আছে না যে অনেক পরিবারে একটা ছেলে, অন্য কেউ হয়তো লেখাপড়া জানে না, সে লেখাপড়া শিখছে, এরকম একটা ছেলে দেখে বিয়ে দিয়ে চাকরি দিয়ে দিব, মেয়েটা ভালো থাকবে। ওকে, এই চিন্তা করেই তাকে বিয়েটা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে জানা গেল যে তার আগেরই বউ বাচ্চা আছে, সে আসলে এই চাকরির জন্যই বিয়েটা করছে। ও ও, ওকে। তারপরে যাই হোক, পরে আমি যখন 94-এ ইন্টারমিডিয়েট ভর্তি হলাম, কিন্তু আমি পড়াশোনা করি না। ওই সংসার নিয়েই ব্যস্ত থাকি, সংসারের কাজটা। তারপরে যখন 95-এর শেষের দিকে, যে না 96-এর মনে হয় প্রথমে একদম জানুয়ারির দিকে কলেজ থেকে ফোন করলো যে এরকম ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, আপনি তো এর মধ্যে কোনো একবারও কলেজে আসেও নাই, কোনো খোঁজখবরও নেয় নাই। পরে যখন গেলাম, যে তারপরে আমি ফর্ম ফিল আপ করার সময় আমি দেখলাম যে আমার হাজব্যান্ড অনেকগুলো টাকা, ফর্ম ফিল আপের টাকা সহ, বেতন সহ অনেকগুলো টাকা দিতে হলো। তখন বাসায় এসে, তখন পরীক্ষার টাইম বাকি ছিল 2 মাস 25 দিন। আচ্ছা। তখন ওই টাকাটা দেওয়ার পরে আমার একটা হলো যে এতগুলো টাকা যাচ্ছে, অথচ আমি কিছুই পড়ছি না, এটা হলো। তারপরে সেদিন রাত্রে থেকে পড়াশোনা শুরু করলাম, টাকা যাতে নষ্ট না হয়। হ্যাঁ, মানে টাকাটার প্রতি খুব মায়া হলো। টাকাটা মনে হয় কি আমার যদি হতো, নিজের ইনকামের হতো, তাহলে আমার খারাপ লাগতো না। আর একজনের টাকা তো, এই জন্য আমার খুব খারাপ লাগতো, খারাপ লাগলো জিনিসটা। তারপরে আমি পড়াশোনা আবার শুরু করলাম, ওই রাত্রে থেকে পড়াশোনা শুরু করলাম, এবং 2 মাস 25 দিন পরে আমি পরীক্ষা দিলাম ইন্টারমিডিয়েট। 96 সালে না 94? 96-তে। 96, ওকে। জি, পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমি পাশ করলাম, মাশাআল্লাহ। তারপরে তারপরে এইভাবে তো পড়াশোনা কন্টিনিউ। তারপরে তো 97-এ যে আমার ছেলে হলো। ওকে। তারপর এই পড়াশোনা শেষ করলাম, করার পরে মানে আমার তো টার্গেট একটাই যে আমি চাকরি করব, মাকে একটু ইয়েতে রাখা। তারপরে এখন চাকরি কি করি, এখন ওখানে আমি ও যেখানে থাকে, ওখানে ও বললো যে এখানে তোমার জন্য অ্যাপ্লাই করি, এখানে তো সব আমাদের সব হাতের, এখানে তোমার চাকরিটা, ওখানে যে স্কুল বা কলেজ যেটা আছে একসঙ্গে, ওখানে তোমার। তা আমার তখন চিন্তা ছিল যে কমপ্লিটলি হাজব্যান্ডের সংসারে যদি মাকে রাখি, মা ওই ইয়েটা মা আসলে রিল্যাক্সটা মা পাবে না, যতই আমরা বলি। তারপরে তো সেটা জামাইয়ের সংসার, এটা কেন জানি খুব আমার মাথার মধ্যে কাজ করতেছিল। আমার টার্গেটে ছিল ঢাকা। তারপরে ঢাকা আমার আত্মীয় ছিল, ওখানে এসে ওদের বাসায় এসে একবার মানে শপিং টপিং ঢাকাতেই করতাম আমরা, ঢাকার বাইরে থাকলেও। তো এসে ওই শপিং এর কথা বলে, ঘুরবো বলে আসছি, এসে ছেলেকে নিয়ে এসে তারপরে আমি এই আমাদের ওই এলাকাতে আমি ওই আপনার স্কুলগুলাতে হেঁটে হেঁটে মানে 3-4 দিন ধরে চাকরি খুঁজতেছি। ইন্টারমিডিয়েট পাস করার পরে? না না, তখন আমি মাস্টার্স করতেছি। আমি আসলে যখন ডিগ্রিটা যখন ভর্তি হলাম, ডিগ্রিটা ওগুলো আমার খুব একটা সমস্যা হয়নি। সংসার করে বাচ্চা তো 97-এর প্রথম দিকে বাচ্চা হলো, আমি ইন্টারমিডিয়েট করার পরে। তারপরে আপনার আমি ওই যে আপনার 97 গেল, 96, 97, 98, 98-এ আমার ডিগ্রি দেওয়ার কথা ছিল, কিন্তু আমি বাচ্চার কারণে দিতে পারি নাই। হ্যাঁ, কিন্তু আমার হাজবেন্ড যেটা করছে, ওর যে ফুললি সাপোর্টটা ছিল, এত সাপোর্ট ছিল যে যেটা বলার না। ও যদি ওই সাপোর্টটা না করতো, আসলে আমি পারতাম না। বাচ্চা রাখা থেকে শুরু করে আমাকে পরীক্ষার সময় হয়তো অফিসের কারণে নিজে যেতে পারতো না, কিন্তু যে মানে তার যে কাউকে দিয়ে হোক, বাড়ি থেকে কাউকে এনে হোক, তার ছোট ভাইদেরকে যেভাবে হোক, আমাকে সেই পরীক্ষার হলে নিয়ে যাওয়া, নিয়ে আসা। তারপরে আমি তো মাস্টার্স করলাম ঢাকায়, সেই ওই বাইরে থেকে ওখান থেকে এসে ঢাকায় এসে আমি পরীক্ষা দিয়ে চলে যেতাম সকালবেলা, যেহেতু বাচ্চা ছোট। পরীক্ষা সকালবেলা ভোরবেলা বাসা থেকে বের হতাম, এসে পরীক্ষা দিয়ে 10টার সময় পরীক্ষা শুরু হতো, 4 ঘন্টা পরীক্ষা ছিল, 11টা 12টা 1টা 2টা পরীক্ষা শেষ হতো। পরীক্ষা শেষ হওয়ার পরে আবার আমি সেই লং জার্নি করে চলে যেতাম আমার হাজব্যান্ডের কর্মস্থলে, ফিরে যেতাম। তো এইভাবে আর কি, মানে এক কথা খুব যে কষ্ট হয়েছে সেটাও বলবো না। সংসার করে একটু তো মেয়েদের কষ্ট হয়, সারাদিন সংসারে কাজ সামলানোর পরে তারপরে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত জেগে পড়া, তারপরে ওদিকে আবার ভোরবেলা অনেক ভোরবেলা উঠতাম, উঠে তারপরে আপনার ওই যে আর কাজের মানুষজন ছিল, তো 2জন কাজের মানুষ ছিল, ওরা অনেক সাপোর্ট দিত। আর মেনলি যে এই ছেলেটাই মেনলি সাপোর্ট, সংসারটা দেখছে, যে ছেলেটা এসছে সাথে, ওই ছেলেটা।
তো এইভাবে আর কি, এইভাবে পড়াশোনা যেহেতু হাজবেন্ডের একটা সাপোর্ট ছিল, সেই জন্য আমার যে খুব বেশি কষ্ট হয়েছে যে একটা সংসারে যে আমাকে খুব ফাইট করে পড়াশোনা করা, যে কেউ রাজি না, আমাকে ফাইট করে পড়তে হচ্ছে, ওরকম কোনো বিষয় ছিল না আমার। যেটা হয়েছে যে কায়িক পরিশ্রম, যেটা এটাতেই যা পরিশ্রম। তবে মানে এই যে বিয়ের পরে সংসার করে যে পড়াশোনাটা, এই পথটা, এই জার্নিটা এত সহজ না। এখানে অনেক ধৈর্য লাগে, অনেক দম লাগে। এইটা খাড়া পাহাড়, এই খাড়া পাহাড়ে উঠতে অনেক দম লাগে, অনেক ধৈর্যও লাগে, এবং তেজ থাকতে হয় অনেক বেশি। একটু তো অধৈর্য হয়ে পড়লে কিন্তু পড়াশোনা ওখানে শেষ। আর যদি আমি ডিটারমাইন্ড থাকি, যে কেউ যদি ডিটারমাইন্ড থাকে যে আসলে আমার লক্ষ্য এটা, এখানে আমি পৌঁছাবো, আসলে সে পৌঁছাতে পারে। সে যদি ডিটারমাইন্ড হয়, সে পৌঁছাতে পারে। তারপরে এরকম আর কি। তো মাস্টার্স পাস করলেন? হ্যাঁ, মাস্টার্স পাশ করলাম। তারপরে তো আমি চাকরি খুঁজতেছি। তখন এটা 2006 সাল, 2006 সাল, 2005-এর লাস্টের দিকে, জানুয়ারিতে, সরি 2005-এর লাস্ট, অর্থাৎ ডিসেম্বরে, 2005 সালে ডিসেম্বরে। তো ডিসেম্বরে আমি তখন ওই যে চাকরি, এর মধ্যে তো মা তো এইভাবে আছেই, কিন্তু ওই মাকে কখনো ওই যে আমার বাসায় এনে আনা, রাখা, করা, এটা আমি কখনো করি না। আর আমি সবসময় যে জিনিসটা চিন্তা করছি সেটা হলো যে মাকে মনে হয় যে তার মানে আব্বা থাকতে যে একটা সংসার ছিল, বা তার যে একটা শৈশব ছিল তার বাবার ঘরে, ওই ধরনের একটা জিনিস সবসময় মাকে ফিরাই দিতে চাচ্ছিলাম। এটা ছিল আমার চেষ্টা। হ্যাঁ, যে মাকে ওইভাবে রাখা। তো পরে যখন আমি চাকরির জন্য বিভিন্ন স্কুলে ঘুরি, কিন্তু নাই, ভ্যাকান্ট নাই, এই মানে যে জায়গা যাচ্ছি এটাই। তো এখন যেটাতে আছি, এটাতে গেলাম, দারোয়ান তো আসলে ঢুকতে দিবে না। তারপরে আমি বললাম যে আমি শুধু একটু অফিসে ওই দিন বৃহস্পতিবার ছিল, তো স্কুল ছুটি হয়ে গেছিল মেবি এই 2:15-র দিকে। তা আমি যখন গেছি তখন প্রায় 2:30-টার উপর বাজে। কত সালের গল্প এটা? 2005 সালের ডিসেম্বর। তারপরে আমাকে ঢুকতে দিবে না। তারপরে তো আমি অনেক কষ্ট করে মানে বললাম যে আমি একটু অফিসে দেখা করবো, ভেতরে যাবো না, জাস্ট অফিসটা গেটের পরেই ছিল, একটু দেখা করে আমি চলে আসবো। তো দেখো, আমাকে পরে অনেক অনুনয় বিনয় করার পরে আমাকে ঢুকতে দিল। দেওয়ার পরে দেখি যে কেরানি বসে আছে। তা আমি বললাম যে আমি আপনাদের এখানে আমি কোনো টিচার লাগবে কিনা, আমি অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম। তো তখন বললো যে কোন পোস্ট? আমি বললাম ইংলিশে। তো তখন বললেন যে আমাদের তো, আমি তো জানি, বললো যে আজকে হলো আমাদের লাস্ট ডেট অ্যাপ্লাই করে, এবং 3টার মধ্যে। তখন তো প্রায় 2:45 বেজে গেছে অলরেডি। তো এখন আপনার সাথে কাগজপত্র কি আছে? তো এর মধ্যে হচ্ছে কি, ওখান থেকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হেঁটে যাচ্ছিলেন। তো হেঁটে যাচ্ছেন যখন, তো কেরানি তখন স্যারকে ডেকে বললেন যে স্যার, এই ম্যাডাম তো অ্যাপ্লাই করতে চাচ্ছে, আমাদের তো আজকে 3টার সময় সিভি ড্রপ করার লাস্ট টাইম। তো উনাকে ওনার কাছে কোনো পেপারসও নাই। তখন ওই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তখন আমার দিকে একবার তাকালেন, তাকিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলেন। দেখার পরে আমাকে বললেন কি, আপনি একটা কিছু নেই আপনার, একটা সিভি আছে, আর কিছু নেই। তো বললেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে সিভিটা সহ আজকে দিয়ে যান, আর আগামী 2 দিনের ভিতর বাকি পেপারসগুলো আপনি, আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো আপনি সাবমিট দিয়ে যাবেন। আর যদিও আমাদের এটা কোনো নিয়ম নাই, নিয়ম বহির্ভূত, কিন্তু তারপর আপনি যখন এসেছেন শেষ মুহূর্তে, আপনাকে সুযোগটা দিলাম। তারপরে আমি ওখানে দ্বারা একটা অ্যাপ্লিকেশন লিখে সিভিটা সহ দিয়ে আসলাম। দিয়ে তারপরে আমার হাজব্যান্ডকে আমি ফোন দিলাম যে দেখো, এরকম একটা স্কুলে এরকম একটা হয়েছে, তো এরকম কাগজপত্র দিতে হবে 2 দিনের মধ্যে, আগামী 2 দিনের মধ্যে। তো আমি কি আসবো কাগজগুলো নিতে, সার্টিফিকেটগুলো নিতে? তো বললো যে দরকার নাই, আমি কাউকে দিয়ে পাঠাই দিচ্ছি। তখনও একজনকে দিয়ে আমার সার্টিফিকেটগুলো পাঠাই দিল। তো পাঠাই দেওয়ার পরে তারপরে আমি এসে যখন জমা দিতে গেলাম, তখন আমি চিন্তা করলাম, আমি যখন জমা দিচ্ছি আমার সার্টিফিকেটগুলা, তখন উনি কেরানি দেখলাম যে এরকম আলমারির ভিতর রাখছে। তখন আমার চিন্তা হলো যে যখন ওনারা কাগজপত্রগুলো বাছাই করবে, আমার তো 2 জায়গায়, সিবি অ্যাপ্লিকেশন এক জায়গায়, একাডেমিক সার্টিফিকেট আর এক জায়গায়, তাই একটা বের করলে তো আর একটা পাওয়া যাবে না, তখন তো আমারটা এমনি বাতিল। তখন আমি বললাম কি, তখন ওনাকে আমি বললাম যে দেখেন ভাইয়া, আমার তো কেসে আমি যে এত অ্যাপ্লিকেশন রাখছে বা আসছে, ওনাদের তো আসলে এটা মেমোরিতে নাই ওইভাবে। তা আমি বললাম যে আমার ওই ঘটনা, আমি ওই দিন এটা দিয়ে গেছিলাম, আজকে এইটা, তো যদি একসঙ্গে করে রাখতেন তাহলে এটা ভালো হতো। বললো আপা, মনে করে যে ভালো করছেন, আমার তো আসলে এটা মেমোরিতে নাই।
তখন উনি ওইটা বের করে একসঙ্গে করে উনি ওইটা রাখার পরে তারপর আমি একটু স্বস্তি পেলাম। তারপর আমি তো চলে আসলাম, বের হয়ে আসলাম। তারপর আমাকে ইন্টারভিউতে ডাকলেন। ইন্টারভিউতে কল করলেন, রিটেনে কল করলেন। ওটা ছিল ফেব্রুয়ারির 14 তারিখ, 2006 সাল। আচ্ছা, 2006 সালের ফেব্রুয়ারি 14 তারিখে আমাকে ইয়েতে ডাকলেন। 14 না, সরি, 15 তারিখে জি। রিটেনে ডাকলেন। তা রিটেন হলো, তারপরে এরপরে রিটেনে অ্যালাউ হলাম, তারপরে ভাইভাতে ডাকলো। তারপরে ভাইভাতে অ্যালাউ হলাম। অ্যালাউ হওয়ার পরে এরপরে আমি ইয়ে করি, ওরা ইন্টারভিউর এখানে হলো। আবার একটা কথা স্কিপ করে গেছি, সেটা হলো ইন্টারভিউ কার্ড যখন এসছে আমি তখন আবার ঢাকাতেই ছিলাম। আচ্ছা, ঢাকাতে ছিলাম। ঢাকায় যা আমার যে বোনের বাসা, তো ওই ইয়ে ছিল, যে বাড়িওয়ালা ছিলেন, বাড়িওয়ালার ছেলে একটা খাম হাতে করে এসছে। হ্যাঁ, এসে আমি যে বোনের বাসায় ছিলাম, বোনকে ডেকে বলছে, আপা এই খামটা দেখেন, এই যে এই নামে, তো এটাকে আপনাদের বাসার ফ্ল্যাট নাম্বার দেওয়া। তখন দেখলো যে আমার নাম, তো বলছে দেখেন এই খামটা আমাদের তো কোনো লেটার বক্স নাই, তাই ওই যে গ্যারেজে যে গাড়ি ভাড়া দেয়, তো ওই গাড়ির ওই ইয়ের উপরে, ক্যারিয়ারের উপরে খামটা রেখে গেছে, যেহেতু বক্স নাই। বলছে গাড়িটা এখন বেরোয় যাচ্ছিল, তখন আমি খেয়াল করলাম যে ওটার উপরে কিছু একটা কাগজ মতো। তখন আমি নিয়ে দেখি যে একটা খাম। গাড়িটা বের হয়ে গেলে কিন্তু আপনারা এটা পেতেন না, বাতাসে উড়ে যেত গাড়িটা বাইরে চলে গেলে। যাক, তারপরে তো এইভাবে রিটার্ন হলো, ভাইবা হলো, দুটাতে অ্যালাউ হলাম। অ্যালাউ হওয়ার পরে এরপরে আমার জয়েন হলো এপ্রিলের 17 তারিখ। এপ্রিলের 17 তারিখ 2005 সাল, 2006 সালে জি আপনি জয়েন করলেন। কি হিসেবে জয়েন করলেন? অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার হিসেবে। ওকে, বলেন তারপরে জয়েন করলাম। জয়েন করার পরে এরপরে তো আমি জয়েন করলাম এপ্রিলে। এখন আমার চিন্তা ভাবনা হলো যে আমি মাকে নিয়ে আসবো কিভাবে। মা ছিল ভাইয়ের বাসায়। তো ইন দ্য মিন টাইম ভাই আমাকে একদিন ফোন দিল যে ওনার বাচ্চারা ঢাকায় আসবে। তা আমি বললাম কি যে ওরা যখন আসছে ওদের সঙ্গে মাকেও তাহলে আপনি পাঠাই দেন। তা ভাই আবার এমনি নর্মালি আমাকে বলছে মা কি এখন যাবে? তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, মাকে ফোনটা দেন। তো মাকে ফোনটা দিল। তা আমি বললাম কি মা ওরা আসছে, তুমি আসো। তা মা বলতেছে ওরা কি আমাকে নিবে? মার গলাটা খুব ক্ষীণ ছিল। ওকে। তা আমি বললাম যে হ্যাঁ, আমার ভাইজানের সঙ্গে আমার কথা হয়েছে, তুমি ওদের সঙ্গে চলে আসো। ওকে। তারপরে মা ওদের সঙ্গে চলে আসলো। চলে আসার পরে এটা ছিল 2006 সালের জুনের 17 তারিখ। ওকে। মানে আমার জয়েন করার 2 মাসের মাথায়। তো মা চলে আসলো। মা চলে আসার পরে ঢাকাতে, জি, মা চলে আসলো। তা ওরা তো কয়েকদিন থেকে চলে গেল, তারপরে তো মা তো থেকেই গেল। তারপরে মা থেকে যাওয়ার পরে এরপরে দেখলাম যে মার 2 চোখে ছানি পড়া, ঘোলা একদম। তো তারপরে মার একটা অসুখ ছিল, সোরিয়াসিস। তো সে অসুখ, এটা হলো একটা স্কিন ডিজিজ। তো এই হাত পা সাদা হয়ে যায় খুব, রাত্রেবেলা স্কিনটা চেঞ্জ হয়। চেঞ্জ হলে ওটা খুব প্রচন্ড চুলকায়। আচ্ছা, আপনার মাকে তো কোনো আপনি ঢাকা নিয়ে এসে মানে আপনার সাথে রেখেছেন? আপনার বাবা সেটা মানে আপনার এডিট পার্ট, আপনার হাজবেন্ড সেটা পারমিশন দিয়েছে? হাজবেন্ড মাকে নিয়ে কখনো তার কোনো সেন্স ছিল না। আচ্ছা, মা তো মা। আপনার সঙ্গে আপনার শ্বশুর শাশুড়িও থাকতেন? না, শ্বশুর শাশুড়ি কখনোই থাকেন না, ওরা মাঝে মধ্যে যখন বেড়াতে আসছে বা বেড়াতে আসছেন। আচ্ছা ঠিক আছে। তো আপনি মানে আপনার মাকে নিয়ে আসার আগে তো নিশ্চয়ই আপনার হাজবেন্ডের সঙ্গে পরামর্শ করছিলেন যে হ্যাঁ, মানে আমি ঢাকায় চাকরি করব, একটাই ইয়ে ছিল, সেটা হলো যে মাকে আলাদা করে রাখার জন্য। মার একটা স্বাধীনতা, মার একটা ফ্রিডম, এটাই, আর কিছু না। যে মা যেন কারো মুখাপেক্ষী হয়ে না থাকে, মা মার মতো করে বাঁচুক জীবনের শেষ দিনগুলা, এটাই ছিল আমার টার্গেট। তো আমার হাজবেন্ডকে ওইগুলো বলি নাই। হাজবেন্ডকে বলছিলাম আসলে ঢাকা যাই, ঢাকা এখানকার চেয়ে ঢাকা অনেক ভালো হবে, ওখানে সুযোগ সুবিধাও বেশি, আর বাচ্চাদের জন্য তো একসময় যেতেই হবে, এখনই যাই। হ্যাঁ, আর যেহেতু ওখানে একটা ওই এই স্কুলটা তো বেশ নাম করা স্কুল, ঐতিহ্যবাহী স্কুল। হ্যাঁ, ওখানে যখন হয়েছে আল্লাহর অশেষ রহমতে, তা আমি ওখানে ইয়ে করে ওকে বুঝে, তো বললো যে ও হয়তো তখন বুঝছিল যে মাকে নিয়ে থাকার জন্য এইটা আমি করছি, ও কিন্তু হয়তো বুঝছিল, কিন্তু আমাকে তখন বলে নাই, কিছুই বলে নাই। তো আমি যখন ঢাকাতে বাসা নিলাম বা মাকে নিয়ে আসলাম, আমি জয়েন করার 2 মাস পর, তো মাকে নিয়ে যখন থাকলাম, তো তখন আমি যেটা করতাম, ও এক সপ্তাহে ও বৃহস্পতিবার চলে আসতো। আচ্ছা।
আর শুক্রবারের দিন আমি একদিন ছুটি পেতাম, ওই দিন ওর এক সপ্তাহ পুরো রান্না করতাম। রান্না করে বক্সে বক্সে করে ওকে শনিবার সকালে চলে যেত, ওকে দিয়ে দিতাম। এবং ওর যত কাপড় এক সপ্তাহ পরছে ওগুলো সব ময়লা কাপড়, এটা আমার ছিল যে, আর আসলে ওই আমি সংসারটা এইভাবে মেনটেন করতাম, ওরা সম্পূর্ণভাবে আমার উপরে নির্ভরশীল ছিল। একা একা বুঝতো না, পারতো না কাপড় মেনটেন করা, তো টোটালি পারতো না। তো ওই ময়লা কাপড় সবই নিয়ে আসতো, তো আনার পরে আমি ওইগুলো রেখে যেগুলো ধোয়া থাকতো ওইগুলো গোছায় তাকে দিয়ে তার পুরো রান্না করে দিয়ে তাকে, মানে সে যে ওখানে শুধু চাকরিটাই করতো, তার কোনো রকম কোনো কষ্ট তার হতো না। আর পরের সপ্তাহে আমি কি করতাম, আমি চলে যেতাম, ওকে বলতাম তোমার প্রতি সপ্তাহে আসার দরকার নেই, পরের সপ্তাহে আমি যাব। তো পরের উইকে আমি চলে যেতাম, যে ওর ওই শুক্রবারে ওখানে রান্না টান্না করে সব গুছিয়ে দিয়ে ওর কাপড় টাপড় ধুয়ে সমস্ত গুছিয়ে দিয়ে আমি শনিবার সকালে ব্যাক করতাম ভোরবেলা। আপনি তখন ঢাকায় থাকতেন, আপনার জামাই থাকতো কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। জি, তারপরে পরে আপনার ওই যে আমি ওই এক সপ্তাহ উনি আসতেন আর এক সপ্তাহ আমি যেতাম। এইভাবে মানে আমি যেহেতু মাকে নিয়ে আছি, ওকে যেন ওর জন্য কোনোভাবে কষ্ট না পায়, ওর জন্য কোনো রকম না হয়, হ্যাসেল না হয়, এই জন্য আমি সবসময় কিন্তু আমার কষ্ট হতো অনেক, যেহেতু আমি শুক্রবার একটা দিন পেতাম, তো সেভাবে আমি করতাম। তারপরে এই মাকে নিয়ে যে আমি থাকতাম, আমি কিন্তু মার খরচটা, বাসা ভাড়াটা সম্পূর্ণ আমি বেয়ার করতাম। যেহেতু আমার ওই এটা নিয়ে সে আমাকে মাসের 1-2 তারিখে পুরো মাসের খরচটা দিয়ে দিত, কিন্তু আমি কিন্তু ওইভাবে কখনো তার টাকা নিয়ে ওইভাবে খরচ করিনি। পরের মাসে সে যখন আমাকে টাকাটা খরচটা দিত, আমি বলতাম কি আসলে এত লাগবে না, গত মাসের এগুলো রয়ে গেছে। তখন কিন্তু সে বুঝতো যে সে তার মায়ের অংশটা বা খরচটা সে নেয় না আমার থেকে। সে বুঝতো। মানুষের একটা কথা আছে, মানে আপনি যেহেতু শিক্ষকতা পেশায় আছেন, আপনি অনেক ভালো বলতে পারবেন আমার চাইতে, যে একটা কথা আছে যে ওটাকে কি বলে, আত্মসম্মান বোধ। আত্মসম্মান বোধ প্রত্যেকটা মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই আত্মসম্মান বোধ যখন একটা মানুষের থাকে না, তখন আলটিমেটলি সেই মানুষের দ্বারা যে কোনো ধরনের কাজ সম্ভব, খারাপ কাজ অর্থে। কিন্তু পারিবারিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, এই আত্মসম্মান বোধটা আপনার মধ্যে খুব প্রখরভাবে ছিল, যে কারণেই কিন্তু হাজব্যান্ডের ওই টাকা থেকে আপনার হচ্ছে মার ট্রিটমেন্টের জায়গাটা আপনার ভেতরে খুব মনোপীড়া দিচ্ছিল। লেখাপড়া শুরু করা এবং লম্বা একটা টার্গেট মাথায় রাখা যে না, মাকে যেভাবে হোক আমার কাছে নিয়ে আসবো। তো এটা তো হাজব্যান্ডের জায়গা থেকে অনুমতি দেওয়া, মানে এটা ভয়ঙ্কর রকম ভাবে অনুমতি দেওয়া। আর আরেকটা জিনিস হলো কি, যে এই যে আমার লক্ষ্মী নামকরণটা, সেটাও তার দেয়। সংসার করার পর থেকে আমি এমন ভাবে সংসার করছি, সে যখন বাইরে গেল আমার কাছে যখন চিঠিগুলো লিখতো, সে চিঠিতে এটা বলেই সম্বোধন করতো। সে বলতো যে অল্প সময় তোমার সঙ্গে থেকে এসছি, কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে তুমি একটা লক্ষ্মী। তখন থেকে এই নামটা এইভাবে চলে আসছে আর কি। আমিও কখনো এমন কিছু করি নাই যে প্রশ্নের সম্মুখীন হতে পারে। সবসময় নিজের জায়গা থেকে নিজে এমন ভাবে থাকতাম, যেমন ওই যে আপনার অং সান সু কি, তার ওই যে কি বইটার নাম, দ্য হোপ অফ ভয়েস সম্ভবত হবে বইটা। সে বইটার মধ্যে উনি লিখেছিলেন যে আমাকে আমি ছাড়া কেউ অসম্মান করতে পারবে না। এই কথাটাও আমি ভয়ঙ্করভাবে বিশ্বাস করি। তো এইভাবেই আর কি। তারপর তো এই যে ঢাকাতে ওখান থেকে চলে আসা, মানে আমার যে একটা কি লাইফ ছিল, হাজবেন্ডের সঙ্গে যে একটা বন্ডিং ছিল, সেটা আসলে মানে চিন্তা করা যায় না। সেই জায়গা থেকে আমি কিভাবে সমস্ত কিছু ছেড়ে শুধু মার জন্য আমি চলে আসলাম। তারপর চলে আসলাম, তারপরে তো একে একে মার এই ট্রিটমেন্টগুলো করালাম। ট্রিটমেন্ট করানোর পরে তা চোখগুলা আপনার ফেকো সার্জারি করলাম। তারপরে ওই পায়ের ওনার যে সোরোয়াসিস ছিল, এটা অনেক ডাক্তার দেখালাম, মানে কোনো জায়গায় ভালো হয় না। তারপর যাই হোক, ওই যে আপনার আনোয়ার খান মডার্ন হসপিটালে এক ডক্টর, ওনাকে দেখান, উনি রোগটা ধরতে পারলেন। তারপরে উনার ট্রিটমেন্টে উনি বললেন যে এটা তো 100% কিওর কখনোই হবে না, আপনার যেটা কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে এটা। তখন উনি কিছু ট্রিটমেন্ট দিলেন, ওইভাবেই মার আজীবনের চিকিৎসা চলছিল ওইভাবেই। তারপরে মা খুব চুজি ছিল, মাকে সঙ্গে করে আমি দোকানে নিয়ে যেতাম। যে কয়টা শাড়ি পছন্দ করতো, যে কয়টা এলিফ্যান্ট রোডিনের স্যান্ডেল, যে কয় জোড়া পছন্দ করতো, সে কয়টাই কিনে দিতাম। এমনকি উনি এত চুজি ছিল যে উনার পানির মগ ভেঙে গেলে সেটাও ওনাকে আমি হলমার্কে নিয়ে ওনার পছন্দ মতো মগটা কিনে দিতাম। তো এইভাবে মানে মাকে নিয়ে, আর আমার যতটুকু সাধ্যের মধ্যে ছিল যে তাকে আমি ঢাকার বাইরে কোথাও আসলে নিতে পারিনি, ইচ্ছা ছিল কিন্তু আসলে হয়ে ওঠে নাই। কিন্তু ঢাকার মধ্যে মোটামুটি যে জায়গাগুলো আছে ওগুলা মাকে উইকেন্ডেতে ঘুরে ঘুরে সব জায়গায় মোটামুটি দেখিয়েছি।
আচ্ছা আচ্ছা। মার মানে কষ্টটা প্রতি প্রতি মুহূর্তে ফিল করতাম। আর মাকে বলতাম কি যে মা, তুমি তোমার বাবার ঘরে যেভাবে ছিলে সেরকম তুমি মনে করো তুমি সেভাবেই আছো এবং সেভাবেই থাকবে তুমি। এবং পুরো সংসারটা মা যতদিন ভালো ছিলেন, সুস্থ ছিলেন, আমার সংসারটা মার হাতেই ছিল, সমস্ত কিছু মা দেখতেন, মাই সবকিছু করতেন। তো এইভাবে মা ছিলেন আমার কাছে 12.5 বছর। এবং এই যে একটা বিশাল একটা এই যে খরচ, এটা কিন্তু আমার শুধু বেতন দিয়ে আসলে হতো না। প্রথমে জয়েন করছি যখন, তখন তো স্বাভাবিকভাবে স্যালারিটা কমই থাকে, ধীরে ধীরে ইনক্রিমেন্ট পেতে পেতে যখন স্যালারিটা বেশি হয়, তো তখন আমি টিউশনই করতাম 2 বেলা, সকালে এবং বিকালে। স্টুডেন্ট বাসায় আসতো, ইংলিশ পড়াতাম, শুধু ইংলিশ, 8, 9, 10 ইংলিশ পড়াতাম। তো এইভাবে স্টুডেন্ট পড়িয়ে বেতন দিয়ে এইভাবে মার পুরা খরচ, তার ট্রিটমেন্ট, তার কাপড় চোপড়, খাওয়া দাওয়া, এভরিথিং সবকিছু হচ্ছে। মানে জীবনের শেষ দিনগুলাতে আসলে সন্তান তো ঋণ শোধ করতে পারে না, তারপরে চেষ্টা করা আর কি, চেষ্টা করে গেছি। তারপরে আমার যে বোনটার কথা বলছিলাম, ওই বোনটার অবস্থা খুব মানে এত অসহায় হয়ে পড়লো যে আসলে দেখলাম যে মানে তার আসলে আশেপাশে চারপাশে কেউ নাই, অনেক কষ্ট তার। তখন ওকেও নিয়ে আসলাম কাছে। তখন আমাদের মা এবং বোন দুজনকে কাছে রাখলে, শ্বশুর বাড়িতে কেউ কিছু মনে না করলেও তৃতীয় পক্ষ কিন্তু এখানে ভূমিকা রাখে। তখন তারা কিন্তু বিভিন্নভাবে বলতেছিল যে মা বোন দুজনকেই রাখে, দুজনকে ইয়ে করে, মানে এরকম অনেক কথা, অনেক কিছু। তারপর শেষের দিকে দেখলাম যে শ্বশুরবাড়ির লোকজনও একটু মানে একটু বাঁকা চোখে দেখা বা একটু বাঁকা করছে। শ্বশুর বাড়িতে যে এতদিনের আমার একটা যে সুনাম ছিল যে সবার সঙ্গে, সেই জিনিসটাও দেখলাম কেমন জানি হয়ে গেল। তারপরে একবার আমার শাশুড়ি 2014 সালে, 14 সালে অনেকদিন এসে আমার কাছে ছিলেন, ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, অনেকদিন এসেছিলেন। তো তখনও কিন্তু আমি আমার মাকে, আমার বেডরুম ছিল 3টা, তো আমার মা বোন একটাতে থাকতো, আমি একটাতে, আর আমার ছেলে একটাতে। কিন্তু আমার শাশুড়ি যখন আসলেন, আমি কিন্তু আমার বেডরুমটা ছেড়ে দিয়ে আমি ড্রয়িং রুমে বিছানা করে থাকতাম। উনাকে আমার বেডরুমটা ছেড়ে দিছিলাম। যে মা তো মাই, আমার কাছে এগুলো কখনো কোনো আমি ডিফার করি নাই। তো আসলে এই মা এবং বোনকে একসঙ্গে রাখতে যে শ্বশুর বাড়িতে কিন্তু অনেক কথার সম্মুখীন হয়েছে, কম বেশি। হয়তো ডিরেক্টলি ওইভাবে সামনে কিছু বলেনি, কিন্তু একেবারে যে কিছু বলেনি, আমাদেরকে তো ওইভাবে অত কিছু বলার দরকার হয় না, একটা কথা বললেই বুঝতে পারি আসলে কি বলতে চাচ্ছে। তো এরকম অনেক কিছু এরকম করে তারপরে 6 বছর বোনটাকে রাখার পরে, এরপরে ওর মেয়েরা এস্টাবলিশড হওয়ার পর ওর মেয়েরা ওকে নিয়ে গেল, তো চলে গেল। আর মাও চলে গেলেন 19 সালে। আচ্ছা, 2019 সালে, এই তো মাত্র বছর খানেক আগে। তারপর আমি ওই পুরো 1 বছর প্রায় ডিপ্রেশনে চলে গেছিলাম। মানে কারোর সঙ্গে তেমন কোনো যোগাযোগ ছিল না, এখনো ওইভাবে নাই। মানে মার চলে যাওয়াটা আসলে ওইভাবে মানতে পারি নাই আমি। আর আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে, এক ছেলে এক মেয়ে, তারা আপনার সঙ্গেই থাকেন? জি। তার মানে আমি অদ্ভুত একটা গল্প, খুব ছোট করে যদিও এসছে আমাদের জীবন গল্পে, খুব প্রেসাইজলি এই অল্প সময়ের মধ্যে একটা, যেটা আপনি আপনার নিজের পরিচয় বিভিন্ন কিছু গোপন রেখে আপনি গল্পটা উপস্থাপন করলেন। যদিও আমি মনে করি যে গোপন রাখার প্রয়োজন ছিল না, আপনার যে পজিটিভ গল্প, সেখানে আসলে পরিচয় গোপন রাখাটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। তারপর আমি বলবো যে বিয়ের পরে একটা মেয়ে লেখাপড়া করেছে, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়িয়েছে, এবং শুধু তাই নয়, সে শিক্ষকতা পেশায় এসছে। শিক্ষকতা পেশায় সে জয়েন করেছে 2006 সালে, কোথায় 2006 সালে, 14 বছর। এবং এই 14 বছরের মধ্যে 12 বছর সে তার মাকে, এতগুলো ভাই বোনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটা, সে দায়িত্ব পালন করেছেন। আপনি আপনার জায়গায় প্রচণ্ড রকম একজন সফল মানুষ, কারণ আপনার মতো বয়সে বা আপনার মতো সময়ে যারা বিয়ে শাদী হয় এরকম সময়, তারা আর এসএসসির পরে সাধারণত পড়া কন্টিনিউ করেন না, সংসার জীবন নিয়ে ব্যস্ত থাকেন, ওই রকম একটা জীবন চলে যায়। হ্যাঁ, মাদের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় ছেলে মেয়ে অনেক বেশি থাকলেও মায়েরা কিন্তু ওই যে প্রপার যে জাজমেন্টটা পাওয়ার কথা, সেটা কিন্তু পান না। এটা একেবারে আবহমান বাংলার একটা চিত্র। কে খাওয়াবে, এই বড় ভাই করবে নাকি ছোট ভাই করবে, ছোট মেয়ে করবে না, মেয়েদের আসলে খুব একটা ভূমিকা রাখার সুযোগ থাকে না এখানে, ছেলেদের রোলই অপেক্ষা করে। এবং দেখা যায় যে কে বেশি করছে কে কম করছে, এগুলো নিয়ে নিত্য নৈমিত্তিক একটা ঝামেলা বেঁধে থাকে। সেখানে আপনি একটা মেয়ে হয়ে এবং পরিবারের সবার সবচেয়ে ছোট সন্তান হয়ে আপনি যে রোল পালন করেছেন, সেটা নিঃসন্দেহে একটা, আমি মনে করি, অনুকরণীয় একটা মডেল।
তো সেই জায়গা থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার গল্পটা এসে আপনি এখানে বললেন। শেষ বেলা যদি কিছু বলার থাকে ছোট করে। মেয়েদের আসলে লেখাপড়া, আমি বলবো লেখাপড়ার কোনো বিকল্প নাই। আর আরেকটা জিনিস আমাদের সমাজে যেটা এসছে সেটা হলো যে শুধু ছেলেরাই মা বাবার দায়িত্ব নেবে, ছেলেরা, এটা আবহাওয়া কাল ধরে আমাদের জন্মের পর থেকে এটাই শুনে আসছি যে ছেলেরা করবে, কিন্তু আমি এটাতে একদম টোটালি বিশ্বাস করি না। কারণ একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান যখন পৃথিবীতে আসে, আমি নিজেও যেহেতু মা, সেহেতু এখানে কিন্তু কষ্টের যে ব্যাপারটা, সন্তানকে পৃথিবীতে আনার, সন্তানকে লালন পালন করার যে বিষয়গুলো, সেই বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ছেলে এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। যে মা যে কষ্টগুলা করছেন, হ্যাঁ ছেলের জন্য বেশি করছেন বা মেয়ের জন্য কম কষ্ট হচ্ছে, তা কিন্তু না। তাহলে মা বাবাকে দেখার ব্যাপারে বৈষম্য আসবে কেন? ছেলে এবং মেয়ে উভয়ই দায়িত্ব আমি মনে করি যে দেখায়, যে সন্তান হিসাবে। আর মেয়েদের লেখাপড়ার কোনো বিকল্প নাই, ট্রু। লেখাপড়া করতে হবে। আর হ্যাঁ, স্বাবলম্বী বিভিন্ন জন বিভিন্নভাবে হতে পারে, কিন্তু লেখাপড়া করে মেয়েরা যে স্বাবলম্বীটাও হতে পারে, সেটার যে আত্মসম্মান বোধ, সেটার যে মর্যাদা, সেটা আসলে কোনো কিছু দিয়ে, শিক্ষা তো শিক্ষাই, শিক্ষার বিকল্প কোনো কিছু নেই। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।